দিলীপ ঘোষ এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যাকে নিয়ে বেশ ভালোই চর্চা হচ্ছে। মাঝে বেশ কিছুটা সময়ে তাকে সামনের সারিতে সেইভাবে দেখা যায়নি। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করায় তাকে নিয়ে জল্পনা আরও বেড়েছিল। হয়তো তিনি ফুল বদল করতে পারে সেই জল্পনাও শোনা গিয়েছিল। যদিও 21শে জুলাই মমতার সভার পাল্টা খড়গপুরে সভা করেন দিলীপ ঘোষ। তিনি যে এখনো দাবাং নেতা তা তার সভার ভিড় থেকেই বোঝা গিয়েছিল। এবার প্রশ্ন হলো, তিনি কি তাহলে 26-এর নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে লড়বেন? সেই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, আসুন শোনাই আগে আপনাদের, শুনুন। খড়গপুর যে দাদা আপনার চয়েস, এটা আপনি আগের দিন খড়গপুরেও বলেছেন, কিন্তু পরবর্তী ভোটে যদি আপনাকে সেখান থেকে প্রার্থী করা হয় বা না হয় সেই বিষয়ে আপনি কি আপনার কোনো চয়েসের কথা দলকে জানান? দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে। আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলছেন নাই নাই বড় লিডার কো লড়না চাইয়ে। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে। দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে 3বার প্রার্থী করেছে, আমি কখনোই কিছু বলিনি, আমি কোনো পদও চাইনি কখনো। পার্টির মনে হয়েছে দেওয়া উচিত। অমিত শাহ বলেছিলেন দলের বড় নেতার অবশ্যই লড়া উচিত। আমি তখন 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর হয়েছিল পার্টিতে এসেছিলাম। তখন আমাকে নির্বাচনে লড়তে বলা হয়েছিল, আমি সেটাও মেনে নিয়েছিলাম। আমাকে চয়েস জিজ্ঞাসা করা হয়েছিল, আমি তখন খড়গপুর কেন্দ্রের কথা বলেছিলাম। আমাকে পরে আবার নির্বাচনে লড়তে বলা হয়েছিল, আমি তখন মেদিনীপুর বলেছিলাম। তৃতীয়বার আমাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি, পার্টি যা বলেছিল আমি গেছি, রেজাল্ট যা হয়েছে পার্টি তা জানে। আমাকে যদি আবার পার্টি নির্বাচনে লড়তে বলে আমি লড়বো। আমি সংগঠন করার লোক, আমাকে যা বলবে আমি করব। আমার কাজ সংগঠনে প্রায় শেষ, এখন পার্টি যা বলবে তাই করব। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। খড়গপুর যে দাদা আপনার চয়েস, এটা আপনি আগের দিন খড়গপুরেও বলেছেন, কিন্তু পরবর্তী ভোটে যদি আপনাকে সেখান থেকে প্রার্থী করা হয় বা না হয় সেই বিষয়ে আপনি কি আপনার কোনো চয়েসের কথা দলকে জানান? দেখুন, পার্টি আমাকে 3বার ক্যান্ডিডেট করেছে। আমি কখনো টিকিটও চাইনি, পদও চাইনি। পার্টি মনে হয়েছে দেওয়া উচিত। মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলছেন নাই নাই বড় লিডার কো লড়না চাইয়ে। আমি 6 মাস প্রেসিডেন্ট হয়েছি, 1 বছর আগে পার্টিতে এসে আমাকে বলা হয় ইলেকশন লড়তে হবে। পার্টির নির্দেশ মেনে নিয়েছি। হ্যাঁ, চয়েস জিজ্ঞেস করা হয়েছিল, আমি খড়গপুর বলেছিলাম অ্যাসেম্বলিতে। পরের বারে 3 বছর পরে আবার বলে ইলেকশন লড়াও, জিজ্ঞেস করা হলো, আমি মেদিনীপুর বললাম, জিতেছি। তৃতীয়বার আমাকে কেউ জিজ্ঞেস করেনি, পার্টি যা বলেছে আমি গেছি, রেজাল্ট আপনারা জানেন। তো সেই জন্য পার্টিকে আমি বলে দিয়েছি, আমাকে যদি আপনি ইলেকশন লড়তে বলেন আমি লড়বো। আর আমি তো সংগঠন করার লোক। প্র্যাকটিক্যালি আমি পার্টিকে বলেছিলাম 24-এ যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আরএসএস পাঠিয়েছিল অর্গানাইজেশন করতে, আমরা 41% ভোট 19 সালে পেয়ে গেছি, 18টা সিট জিতেছি। তো এক প্রকার সংগঠন দাঁড়িয়ে গেছে, যেন আমাদের মতো অর্গানাইজারদের কাজ শেষ হয়ে যায়, এখানে অন্য জায়গায় চলে যাই আমরা। পার্টি আমাকে রেখে দিয়েছিল প্রেসিডেন্ট হিসাবে, সেই মুক্তি আমি 21-এর পরে চাই। তো আমার কাজটা প্রায় সংগঠনের শেষ হয়ে গেছিলো, হয়তো পার্টি মনে করেছে আর প্রয়োজন আছে, সেজন্য যা কাজ দেবে আমি করবো। তাহলে 26-এ খড়গপুরে বিজেপির প্রার্থী আপনি? না, এটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারেন না। পার্টির যে নির্বাচন কমিটি হবে, পার্লামেন্টারি বোর্ড আছে, তারা ঠিক করবেন। দেখা যাক কী হয়, সময়ে বলবে সব, তখন আমিও ডিসিশান নেব। না, একটাই প্রশ্ন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা তো গত লোকসভাতে আসন বদলের পরিণতি দেখে নিলাম। বিজেপি যত কথা বলেছিল আসন বদল করেছে, দেবশ্রীকে উত্তরবঙ্গ থেকে মালা রায়ের এগেনস্টে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে আপনাদের মধ্যে তীব্র আপত্তি ছিল, কিন্তু আপত্তিটাকে আমল দেওয়া হয়নি, তার ফল পার্টি হাতে নাতে পেয়ে গেছে। তো এবার কি আপনাদের যে চয়েসগুলো সেগুলোকে পার্টি গুরুত্ব দেবে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, আমরা পার্টির কর্মী, আমাদেরকে নেতা বানিয়েছে পার্টি, এমপি এমএলএ বানিয়েছে পার্টি, পার্টির নির্দেশ আমাদের কাছে আদেশ। তো সময় এলে সব ঠিক হবে। আর আমার মনে হয় পার্টি ওটা এক্সপেরিমেন্ট করেছিল, সফল হয়নি। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, পরিস্থিতি যাই হোক, তারা আছেন, হয়তো সক্রিয় নাই, তারা পার্টিতে কাজ করতে চান, তারা বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান, এটা আমার মনে হয়েছে, তাই আমি ডাক দিয়েছিলাম। তো আমাদের সাংগঠনিক জেলা খুবই মজবুত সংগঠন আছে, মেদিনীপুরের সবচেয়ে এগিয়ে আছে বাংলার মধ্যে। জেলার নতুন সমস্ত টিম তৈরি হচ্ছে, তারা মনে করলেন যে অনেক দিন কোনো বড় প্রোগ্রাম হয়নি, হোক। এবং আমাদের সেই সাথী যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলির নাম করে সবাই এসেছিলেন। নিঃসন্দেহে এটা খুব আনন্দের। বর্তমান বিজেপি কোথায় আছে এটা হচ্ছে তার একটা নমুনা মাত্র। সাংবাদিকরা বলেন, অভিষেক বলেছেন আপনাদের সবাইকে দিয়ে 26-এর ভোটের পর জয় বাংলা বলাবে। সেই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা ওপারে চলছে। ওদের অবস্থা দেখুন, 21 বছরে একদিন মঞ্চ থেকে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে। মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন? বাংলায় কোনো সুন্দরী মেয়ে নেই যাকে বউ করা যায়? পাঞ্জাবি বউ আনতে হলো কেন? বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হলো কেন? এখানে ভোটারদের বিশ্বাস নেই? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের থেকে ভোটার নিয়ে আসতে হয়। এখানে
ভালো অভিনেতা নেই যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়? বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। আর কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। আমরা তো ওদের রামনবমী করিয়েছি, জয় শ্রীরাম বলিয়েছি, জয় বাংলা তো উপাসে হচ্ছে, আর যারা জয় বাংলা বলছে তাদের অবস্থা দেখুন, আবার উল্টো আন্দোলন শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলায় উল্টো গঙ্গা বইবে, কারণ পাপের ঘোড়া প্রায় ভরে গেছে। 21-এ বছরে একদিন ডায়াস্তরে ভাষণ দিলে হবে না, রাস্তায় নামতে হবে, মানুষের সঙ্গে মানুষ কী বলছে শুনতে হবে। বাঙালি বাঙালি বলে বাড়িতে পাঞ্জাবি বউ রাখবো আর বাঙালি বাঙালি ডায়লগ দেবো? বাংলায় কোনো মেয়ে নেই সুন্দরী যাকে বউ করা যায়? পাঞ্জাবি বউ আনতে হয়। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যে এমপি ক্যান্ডিডেট হতে পারে? গুজরাট থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে ক্যান্ডিডেট নিয়ে আসতে হয়। এখানে কোনো ভোটার নেই, বাংলার লোকেদের বিশ্বাস নেই, বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদেরকে ভোটার বানাতে হয়। এখানে কোনো অভিনেতা অভিনেত্রী নেই যাই ভোট দিতে পারে, বাংলাদেশ থেকে অভিনেতা অভিনেত্রী আনতে হয়। আর কি কি আনবেন ভাবুন, বাংলার মানুষকে আর বোকা বানাবেন না। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প নিয়ে দিলীপ ঘোষ বলেন, পাড়ায় পাড়ায় এত মারপিট, এত সমস্যা, পাড়ায় পাড়ায় গিয়ে চাকরি দেবার নাম করে টাকা নিয়েছে, কাটমানি নিয়েছে, এত বেশি সমস্যা ওরা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না। নেতারা গেলেই ওদের কলার ধরে নেবে, কেউ যাবে না। যায় কেউ ওই 21শে জুলাই ধর্মতলায় যায়। বাকি কোনো নেতাকে এলাকায় দেখতে পান যে সব থেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকতো সেই কেষ্টকে মঞ্চে উঠতেই দেয়নি? এইভাবে কত ডাকাত লুকোবেন? মমতার হাতে পার্টিও নেই, সরকারও নেই, সবটাই হুলিগানদের হাতে চলে গেছে বলছেন দিলীপ ঘোষ। কি বললেন শুনুন। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। তাহলে কি আপনি মনে করছেন যে পাড়ায় পাড়ায় নেতারা যাবে না সাহস করে? না, যাবেন না তো, কতজন গেছে বলুন না? যায় কেউ? ওই 21শে জুলাইয়ে এতে আসে, বাকি কোনো নেতাকে দেখতে পান? আর যে সবচেয়ে বেশি আলো করে বসে থাকতো কেষ্ট তাকে উঠতেই দিল না ডায়াসে। এই তো পরিস্থিতি। কতজনকে লুকোবেন আপনি আঁচলের তলায়? এই ডাকাতদেরকে মানুষ জবাব চাইবে, কলার ধরবে। এবং এরপর মমতা ব্যানার্জির হাতে পার্টিও নাই, সরকারও নেই। আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, কাটমানি, তারপরে এর জন্য কি বলে আপনার লক্ষ্মী ভাণ্ডারের জন্য কাট, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের সমাধান করতে গেলে। বিভিন্ন ইস্যুতে দিলীপ ঘোষ তৃণমূল সরকার অর্থাৎ রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে একযোগে আক্রমণ সানিয়েছেন। কখনো তিনি বলছেন যে তাকে যদি দল জিজ্ঞাসা করে তিনি কোথা থেকে দাঁড়াতে চান সেই বিষয়ে তিনি জানাবেন, তাকে যদি দল দাঁড়াতে বলেন তাহলে তিনি দাঁড়াবেন। আবার কখনো তিনি বলছেন যে একদিনের ভাষণে হয় না, এভাবেও রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।